রাইসা বলল, আমি রাকিবকে সেদিন চোর প্রমাণ করার জন্য টাকাগুলো ওর ব্যাগে রেখেছিলাম। আঙ্কেল বলল, কি বুঝিনি। রাইসা বলল, তোমরা ওকে অনেক ভালোবাসতে, আর ও গ্রামের ছেলে বলে আমি ওকে সহ্য করতে পারতাম না। তার উপর ওকে তুমি এই বাড়িতে রেখেছো, তাই আমি প্ল্যান করে রাতে টাকাগুলো ওর ব্যাগে নিয়ে রেখেছিলাম, যাতে তোমরা ওকে বাসা থেকে বের করে দাও। আঙ্কেল সব কথা শুনে মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলল, এটা আমি কি ভুল করলাম, ছি। আর তোমার এসব করতে লজ্জাও লাগলো না? রাইসা বলল, সরি আব্বু, আমি বুঝতে পারিনি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আঙ্কেল বলল, আমাকে সরি বলে কি হবে? যার কাছে ভুল করেছো তাকেই সরি বলো। আর আমিও তো অনেক বড় ভুল করেছি। যে আমাদের জন্য এত কিছু করে গেছে তাকে সন্দেহ করাটা মোটেও ঠিক কাজ করিনি। এখন ওর কাছে ক্ষমা চাইবো কি করে? ও কোথায় থাকে কিছুই তো জানি না। রাইসা বলল, ও কোথায় থাকে আমি জানি। আঙ্কেল বলল, কোথায় থাকে? রাইসা বলল, একটা গ্যারেজে কাজ করে। আঙ্কেল বলল, গ্যারেজে? কত কষ্টেই না আছে ছেলেটা। কালকেই আমরা সবাই যাব ওর কাছে, গিয়ে ক্ষমা চাইব আর এই বাসায় ফিরিয়ে আনবো। রাইসা বলল, ঠিক আছে আব্বু। আঙ্কেল বলল, আচ্ছা এখন তুমি তোমার রুমে যাও। বলেই যে যার রুমে চলে গেল। এদিকে আমি গ্যারেজে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে কাজে লেগে পড়লাম। আজকে বাসার সবার কথা মনে পড়ছে। জানি না তারা কেমন আছে, নিশি বা কেমন আছে, হয়তো আমাকে ভুলেই গেছে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর একটা ডিসিশন নিলাম। তাই হাতের কাজগুলো সেরে মহাজনের কাছে গেলাম। যেতেই তিনি বললেন, আরে রাকিব যে, তুমি তো আসোই না গ্যারেজ ছাড়া, তা আজ কি মনে করে? আমি বললাম, একটা কথা বলতাম যদি অনুমতি দিতেন। মহাজন বলল, আরে পাগল ছেলে, অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলো তো, টাকা লাগবে? আমি বললাম, না সেরকম কিছু না। মহাজন বলল, তাহলে? আমি বললাম, আসলে আমি কালকে সকালে গ্রামের বাড়িতে যেতে চাই। বাড়ির কথা অনেক মনে পড়ছে। 2 বছর হলো বাসায় যাইনি, আর তাদের সাথে যোগাযোগও নেই ফোন ছিনতাই হওয়ার জন্য। আপনাকে তো সবই বলেছি। মহাজন বলল, হ্যাঁ মনে আছে। তাহলে তোমার ভার্সিটির ক্লাস? আমি বললাম, ভার্সিটি গরমের কিছুদিন বন্ধ আছে। মহাজন বলল, আচ্ছা ঠিক আছে যেও, কিন্তু যাওয়ার আগে কাল সকালে আমার সাথে দেখা করে যেও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। উনি মুচকি হাসলেন। আমিও সেখান থেকে চলে আসলাম। কতদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি ভেবেই অনেক ভালো লাগছে। চাচা চাচিকেও বলতে হবে, না হলে ওনারা চিন্তা করবেন। চাচাকে তো এখন পাবো না, রিক্সা নিয়ে বের হয়েছে, তাই ভাবলাম রাতে যাব। গ্যারেজে এসে টুকটাক কাজ করে সন্ধ্যায় ফ্রেশ হয়ে চাচার বাসায় চলে গেলাম। গিয়ে দেখি চাচি চুলায় রান্না করতেছে। চাচা তার পাশেই বসে আছে। আসসালামু আলাইকুম চাচা চাচি। ওয়ালাইকুম আসসালাম বাপজান। আরে তুমি হঠাৎ এখানে? খুব খুশি হয়েছি বাপজান তুমি আইছো। তোমার চাচি তোমার কথাই বলছিল। আমি বললাম, কেমন আছেন আপনারা? চাচা বলল, আছি ভালোই বাপজান, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। চাচি বলল, তুমি কিন্তু খেয়ে যাবে বাবা। আমি বললাম, অবশ্যই খাবো চাচি, আপনার হাতের রান্না মিস করতেছি বলেই তো এসেছি। চাচি বলল, অনেক খুশি হইলাম। আমি বললাম, চাচা একটা কথা বলতে আইছি। চাচা বলল, কি কথা বাপজান কও, কিছু বিপদ হইছে? আমি বললাম, না চাচা সেরকম কিছু না। চাচা বলল, তাহলে? আমি বললাম, কাল সকালে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। আপনি জানেনই তো 2 বছর হলো পরিবারের কাউকে দেখিনি, তাই আজকে খুব মনে পড়ছে। চাচা জিজ্ঞেস করলো, তুমি আইবা কবে? আমি বললাম, কয়েকদিন পরেই চলে আসব। চাচা বলল, ঠিক আছে বাপজান যেও। তারপর রাতে চাচা চাচি আর আমি একসাথে ডিনার করে নিলাম। ওনার হাতের রান্নার মজাই আলাদা। তারপর আরও কিছুক্ষণ ওনাদের সাথে আড্ডা দিয়ে রাতে গ্যারেজে ফিরলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। মহাজন দেখা করতে বলেছিল, তাই সেখানে চলে গেলাম। গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি যাচ্ছি, আপনি দেখা করতে বলেছিলেন। মহাজন একটু দাঁড়াও বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে যা বললেন তা শুনে আমি তো অবাক, কারণ উনি বললেন, এই নাও। আমি বললাম, কি এটা? মহাজন বলল, এখানে কিছু টাকা আছে, তোমার কাজে লাগবে। আমি বললাম, না না আঙ্কেল, আমার টাকা লাগবে না, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এই ঋণই তো আমি শোধ করতে পারবো না। মহাজন বলল, আরে নাও, যাওয়ার সময় তোমার পরিবারের জন্য কেনাকাটা করে নিয়ে যেও, নাও বলছি। আমি প্রথমে নিতে রাজি না হলো মহাজনের অনেক জোরাজোরিতে নিয়ে নিলাম। তারপর বললাম, আমি এখন আসি তাহলে। মহাজন বলল, হ্যাঁ দেখে শুনে যেও।
আল্লাহ হাফেজ বলে আমি সেখান থেকে চলে আসলাম। এসে বাসার সবার জন্য কিছু কেনাকাটা করলাম, নিশির জন্য স্পেশাল কিছু কিনলাম। তারপর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর গাড়ি আসাতে আমি আমার সিটে বসলাম। গাড়ি ছুটতে লাগলো তার আপন গতিতে। ওদিকে রাইসা আঙ্কেলকে নিয়ে গ্যারেজে আসছে। আঙ্কেল বলল, রাকিব, রাকিব আসো। একটা ছেলে বের হয়ে এসে বলল, কাকে খুঁজছেন? আঙ্কেল বলল, এখানে রাকিব থাকে না? ছেলেটি বলল, থাকে, কিন্তু সকাল থেকে দেখছি না ভাই, কোথায়? আঙ্কেল বলল, আচ্ছা এই গ্যারেজটা কার, ওনার সাথে কথা বলবো। ছেলেটি বলল, আসেন আমি নিয়ে যাচ্ছি। তারপর ছেলেটি মহাজনের কাছে নিয়ে গেল। মহাজন বলল, জি, কারা আপনারা? আঙ্কেল বলল, আপনি আমাদের চিনবেন না। রাকিব কোথায়? আমরা তার সাথেই দেখা করব। আপনি কি বলতে পারেন সে কোথায়? মহাজন বলল, সে আজকে সকালে গ্রামের বাড়ি চলে গেছে। আঙ্কেল বলল, ও আসবে কবে সেটা কি বলে গেছে? মহাজন বলল, না। আঙ্কেল মন খারাপ করে বলল, ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এদিকে আমার মনটা কেমন জানি অস্থির হয়ে আছে। কতদিন পর আব্বু আম্মু চাচা চাচি নিশির মুখ দেখব ভাবতে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। যাত্রাপথ যেন শেষই হচ্ছে না। অবশেষে 6 ঘন্টা জার্নি করে বগুড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি গ্রামে চলে আসলাম। কতদিন পর আমার প্রাণের গ্রামটা দেখছি, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছি, কাঁধে একটা ব্যাগ, সাথে হাতে আরও কয়েকটা ব্যাগ। মেঠোপথ দিয়ে হেঁটে বাড়ির কাছে পৌঁছাতে হার্টবিটটা কেন জানি জোরে জোরে চলতে শুরু করলো। আমি এখন বাড়ির মেন গেটে দাঁড়িয়ে আছি। দরজা খুলে প্রবেশ করতেই দেখি আমার আম্মু উঠানের নিচের ফুল গাছটাতে পানি দিচ্ছে। আমাকে এখনও লক্ষ্য করেনি। আম্মুকে অনেকদিন পর দেখে চোখের পানি বাদ মানলো না, টপ টপ করে বয়ে পড়ছে পানি। তারপর চোখের পানি মুছে আমি বলে উঠলাম, আম্মু। আমার ডাক শুনে আম্মু আস্তে আস্তে আমার দিকে তাকালেন আর বললেন, কে? তারপর আমি আম্মুর আর একটু কাছে গিয়ে বললাম, আম্মু আমাকে চিনতে পারছো? আম্মু আমাকে দেখে একদম থ হয়ে গেছে, একদম পুরো অবাক হয়ে আমতা আমতা করে বলল, রাকিব। আমি বললাম, হ্যাঁ আম্মু, আমি তোমার ছেলে রাকিব। তারপর আম্মু আর কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এতদিন কই ছিলি বাবা? একটা দিনও কি এই মায়ের কথা মনে পড়েনি? একটা বার কি ফোন করাও যেত না? জানিস, তোকে খুঁজতে ঢাকা পর্যন্ত গিয়েছিল, কিন্তু পায়নি। আমরা তো ভেবেছি তুই। আমি বললাম, সরি আম্মু, ভুল হয়ে গেছে। অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদার পর আম্মু আমাকে ছেড়ে দিল। তারপর আমার হাত পা বুক ভালোভাবে দেখতে লাগলো। এসব দেখে আমি বললাম, আরে আম্মু কি করছো? আম্মু বলল, দেখছি, আমি তো স্বপ্ন দেখছি না। আমি বললাম, আম্মু, আমি তোমার সামনে বাস্তবে দাঁড়িয়ে আছি। তারপর আম্মু আমার কপালে গালে অনেকগুলো চুমু খেলো। অনেকদিন পর মায়ের ভালোবাসার স্পর্শ পেলাম। তারপর আমি বললাম, আম্মু ভেতরে যাইতে দিবা না, নাকি এখানেই থাকবো? আম্মু বলল, আরে চল ভিতরে চল। তারপর আমি ভিতরে আসলাম আম্মুর সাথে। ভিতরে আসতে আম্মু জোরে জোরে বলতে লাগলো, তোমরা কে কোথায় আছো, দেখে যাও কে আসছে। আম্মুর কথায় আব্বু চাচু চাচি সবাই দৌড়ে এলো। আমাকে দেখে তারাও একদম হা করে দাঁড়িয়ে রইল আর সবাই একসাথে বলল, রাকিব। আমি বললাম, কেমন আছো তোমরা সবাই? আমার কথার উত্তর না দিয়ে সবাই একসাথে আমাকে জড়িয়ে ধরলো আর আম্মুর মতো সবাই একই কথা বলতে লাগলো, এতদিন কই ছিলাম। উনাদেরকেও অনেক কথা বলে শান্ত করলাম। সবাইকে দেখলাম, কিন্তু নিশিকে দেখতে পেলাম না। তারপর আমি বললাম, নিশি কোথায়, ওকে দেখছি না কেন? আমার কথা শুনে সবাই মুখ কালো করে ফেললো। তারপর যেটা বলল সেটা শুনে এবার আমি অবাক হয়ে গেলাম, কারণ তারা বলল নিশি বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম, নেই মানে, কোথায় গেছে ও? চাচু বলল, রেখার বাসায় গেছে। আমি তো কিছুই বুঝলাম না, তাই বললাম, মানে? আম্মু বলল, রেখার বিয়ে হয়ে গেছে, নিশি রেখার শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছে। আমি তো অবাক হয়ে, কি, আপুর বিয়ে হয়ে গেছে? আম্মু বলল, হ্যাঁ। আমি মন খারাপ করে বললাম, ও আচ্ছা। আমার একমাত্র আপু, তার বিয়েতে আমি উপস্থিত থাকতে পারলাম না, কত বড় হতভাগা আমি। তারপর আবার আম্মু বলল, নিশির অনেক মন খারাপ ছিল, সারাদিন রুমে বসে থাকতো। তার অনেক জেদ, সেও শহরে পড়াশোনা করতে যাবে। আমরা ওকে যেতে দেইনি, তাই সবসময় চুপচাপ মনমরা হয়ে থাকে। আর তাছাড়া তোর চিন্তা তো সবসময় করেই, তাই ওর মন ভালো করার জন্য আমরাই ওকে জোর করে রেখার বাসায় পাঠিয়েছি। আমি মন খারাপ করে বললাম, ও আচ্ছা।
মনে মনে ভাবলাম এত কষ্ট করে এলাম, নিশির সাথে দেখা হবে না তাহলে। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি বললাম, যাক ভালোই হলো, পিচ্চিটা থাকলে আমাকে জ্বালিয়ে মারতো, কয়েকদিন তো শান্তিতে থাকতে পারবো। আম্মু বলল, ও আর এখন পিচ্ছি নেই, দেখলে তুই অবাক হবি। আমি বললাম, হ্যাঁ দেখা যাবে। আব্বু বলল, আচ্ছা অনেক দূর জার্নি করে আসছিস, এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি আর তোর চাচ্চু বাজারে যাব। আচ্ছা আব্বু ঠিক আছে বলে আমি আমার সেই চিরচেনা রুমে চলে আসলাম। রুমে ঢুকে তো আমি পুরাই অবাক, একদম সাজানো গুছানো রুম, পরিষ্কার একটা রুম, আমি যেমন রেখে গেছিলাম তার চেয়েও সুন্দর করে রাখা।